এক রাতে আমি আমার বড় জায়ের ঘর থেকে কোনো পুরুষের গলার আওয়াজ শুনতে পাই। আমার দেওর অনেক বছর আগে মারা গেছিলেন। আমি আমার স্বামীকে ডেকে বলি, দেখো তোমার বৌদির ঘরে কোনো পুরুষ মানুষ ঢুকেছে। সে তখন তার বৌদির ঘরে গিয়ে দেখে বৌদি পুজো করছে। সে তখন উল্টে আমাকেই বকাবকি করে। তার পরের দিন আমি আবার সেই ঘরে পুরুষের কণ্ঠ শুনতে পাই। সেই দিন আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আর আমি সেই ঘরে যা দেখে আমি হতবাক হই। কারণ সেখানে তো আমার নাম সুনিতা। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি অনেক লেখাপড়া করেছি। আমার পড়াশোনা শেষ হওয়ার পর আমার মা বাবা আমার জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। যার সাথে আমার বিয়ে ঠিক হয় তার নাম গৌরব। দুই পরিবারের সহমতে আমার বিয়ে হয়ে যায়, আর আমি শ্বশুর বাড়ি চলে যাই। আমার শ্বশুর বাড়িতে আমার বরের সাথে তার বৌদি থাকতো। আমার শ্বশুর শাশুড়ি মা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। আমার বড় যা বিধবা ছিলেন। তার এই পৃথিবীতে কেউ ছিল না, তাই সে তার শ্বশুর বাড়িতে থাকতো। তার কোনো ছেলে মেয়েও ছিল না। সে খুব কম বয়সে বিধবা হয়েছিল। আমি আমার বড় জায়ের ঘরে গিয়ে গল্প করছিলাম। সে খুব ভালো ছিল। সে খুব পুজো আচ্চা করত। সে আমার বরকে এতদিন দেখে এসেছে। আমি রোজ তার ঘরে গিয়ে গল্প করতাম। আজ আমি তার পা টিপে দিচ্ছিলাম, আমার বড় জা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, আর আমি রান্নাঘরে চলে যাই। আমি দিদির জন্য চা বানিয়ে তার ঘরে তাকে দিয়ে আসি। তারপর আমি রান্নাঘরের বাকি কাজকর্ম সেরে দিদির শাড়িগুলোকে ইস্ত্রি করে তার আলমারিতে রেখে দিই। তারপর আমি নিজের ঘরে যাই। সব কাজ সেরে নিজের ঘরে যেতে যেতে রাত 11টা বেজে যায়। গৌরব তখন শুয়ে পড়েছিল। আমি সারাদিন ওকে সময় দিতে পারতাম না, কারণ আমি সারাদিন খুব ব্যস্ত থাকতাম। দিদি বিকেল 5টার আগে ঘর থেকে বের হতো না। তার আগে অবধি তার যা দরকার হতো সে আমাকে বলতো। দিদির কাজ করতে আমার ভালোই লাগতো। দিদি আমাকে আশীর্বাদও করতো, আর আমার সেটাই দরকার ছিল। দেখতে দেখতে আমাদের বিয়ের 1 বছর হয়ে যায়, কিন্তু এখনও আমার কোনো বাচ্চা হয় না। দিদি খুব মন দিয়ে পুজো করত। গৌরব আমাকে বলে যে দিদির আশীর্বাদ নিতে, আর দিদিকে বলতে সে যেন আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে। ঠাকুর দিদির প্রার্থনা ঠিক শুনবে। পাড়ায় দিদির খুব নাম ছিল। প্রতিবেশীর কোনো বাচ্চা অসুস্থ হলে তাদের মা দিদির কাছে নিয়ে আসতো। বলা হতো দিদির আশীর্বাদ পেলে তারা সুস্থ হয়ে যাবে। আমার স্বামীও বলতো যে আমাকে খুশি রাখতে হলে আমার বৌদিকে খুশি রাখতে হবে। তাই আমি খুব ভালো করে দিদির দেখাশোনা করতাম। কিন্তু আস্তে আস্তে আমার আর দিদির সম্পর্ক খারাপ হতে থাকে। একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে খুব বিব্রত করে, আর আমার আর দিদির সম্পর্ক আরও খারাপ করে দেয়। তারপর থেকে আমি দিদিকে অপছন্দ করতে শুরু করি। আমি রোজ রাতে দিদির পা টিপে দিতাম। আজও আমি সেটা করছিলাম। সেদিন আমার দিদির ঘর থেকে যেতে যেতে 11টা বেজে যায়। আমার বেশ কিছুদিন ধরে রাতে ঘুম আসছিল না, তাই আমি আজকাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যাই। যখন আমি ঘুমের ওষুধ খেতে যাই তখন দেখি শিশিতে কোনো ওষুধ নেই, সব শেষ হয়ে গেছে। রাতের বেলা আমি কোথা থেকে ওষুধ আনবো? আমি ভাবি এখন সারা রাত আমি কি করে কাটাবো। সারা রাত আমার ঘুম আসবে না। আমি গৌরবকে ডাকার চেষ্টা করি, কিন্তু সে গভীর ঘুমে মগ্ন। সারা দিন কাজ করে আমি খুব ক্লান্ত ছিলাম, তাই আমি শুয়ে পড়লাম। ভাবলাম সারা দিনের ক্লান্তির জন্য হয়তো আমি ঘুমের ওষুধ ছাড়াই ঘুমিয়ে পড়ব। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। রাত 3টে বেজে গেল, কিন্তু এখনও আমার ঘুম এলো না। আমি খুব বোর হচ্ছিলাম, তাই আমি উঠে বসলাম। আমি ভাবলাম দিদির ঘরে গিয়ে বাকি রাতটা কাটাবো। দিদি আমাকে বলতো যে সে সারা রাত ঘুমোয় না। আমি ভাবি ভালোই হবে, বাকি রাতটা দিদির সাথে গল্প করতে করতে কাটিয়ে দেব। দিদির ঘরে একটা ছোট মন্দির ছিল যেখানে দিদি পুজো করত। আমি দিদির ঘরের দিকেই পা বাড়ালাম। যখন আমি তার ঘরের কাছাকাছি পৌঁছই তখন ভেতর থেকে কোনো পুরুষ কণ্ঠ শুনতে পাই। প্রথমে মনে হলো আমি ভুল শুনছি না তো। তারপর আমি একটু এগিয়ে যাই, আর আমি পরিষ্কার একটা ছেলের গলা শুনতে পাই। সে দিদির নাম ধরে ডাকছিল। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকি। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি নিজের ঘরে ফিরে আসি আর আমার স্বামীকে ডাকি।
গৌরব যখন উঠে বসে তখন আমি তাকে বলি, দেখবে চলো, তোমার প্রিয় বৌদির ঘর থেকে একটা ছেলের গলার আওয়াজ আসছে। মনে হয় তোমার বৌদি তার কোনো প্রেমিককে বাড়িতে ডেকেছে। এটা শুনে আমার স্বামী খুব রেগে যায় আর বলে, খবরদার, তুমি আমার বৌদির নামে একটা উল্টোপাল্টা কথা বলবে না। আমি আমার স্বামীর হাত ধরে তাকে টানতে টানতে বৌদির ঘরের দিকে নিয়ে যাই। আমি সোজা বৌদির ঘরের দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকে পড়ি, যাতে সে সতর্ক হওয়ার কোনো সুযোগ না পায়। ভেতরে গিয়ে দেখি যে বৌদি ঠাকুরের সামনে হাত জোড় করে বসে আছে। সে যখন পেছনে ঘুরে আমাদের দেখে তখন সে অবাক হয়ে যায়। আমি বলি যে আমার মাথাটা খুব ব্যথা করছে, তাই আমি ব্যথার ওষুধ নিতে এসেছি। আমার স্বামী পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দিদি উঠে এসে আমাদের ভেতরে আসতে বলে, কিন্তু গৌরব সেখান থেকে চলে যায়। আমি ভেতরে গিয়ে আশেপাশে দেখতে থাকি আর ভাবি যে সেই পুরুষ মানুষটি গেল কোথায়। ঘরে কোথাও তাকে দেখা যাচ্ছে না। বৌদি আমাকে ওষুধটা দিয়ে বলে, তুই এখন যা, শুধু শুধু এত রাতে এসে আমার পুজোয় ব্যাগরা দিলি। আমি যখন আমার ঘরে যাই তখন আমার স্বামী আমার গালে সপাটে একটা চড় মারে আর বলে, আমার ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে। তোমাকে বিয়ের আগেই বলা হয়েছিল যে এই বাড়িতে এসে তোমাকে আমার বৌদির দেখাশোনা করতে হবে। বিয়ের প্রথম রাতেও আমি তোমাকে এই কথাটা মনে করিয়ে দিয়েছিলাম। তোমাকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি, কারণ বৌদি তোমাকে খুব ভালোবাসে। কিন্তু এরপরও যদি আমি বৌদির নামে কোনো উল্টোপাল্টা কথা শুনি, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব, আর এতে আমার কোনো আফসোস থাকবে না। বুঝেছো তুমি? আমার স্বামী আমার সাথে এইভাবে কথা বলবে আমি ভাবতেও পারিনি। গৌরব গিয়ে শুয়ে পড়ে আর আমি ঘরের এক কোণায় বসে কাঁদতে থাকি। আমার দিদির উপর খুব রাগ হয়, তার জন্যই আমার সংসার এত অশান্তি। আমার গোটা বিবাহিত জীবনটা জুড়ে সে আছে। দিদি আমার বাড়িতে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে গেছিল। আমার পরিবার তাকে খুব পছন্দ হয়েছিল। সে সব সময় ঘোমটা দিয়ে থাকতো আর খুব নম্র গলায় কথা বলতো। আমার পরিবারের লোকেরা ভেবেছিল যে দিদি এত ভালো মেয়ে, তার পরিবারও নিশ্চয়ই খুব ভালো হবে, তার দেওরও ভালো হবে, তাই তারা এই বিয়েতে রাজি হয়ে গেছিল। আমার মা বাবা আমাকে বলেছিল যে এখানে বিয়ে হলে আমার সুবিধে হবে, কারণ আমার শ্বশুরবাড়িতে আমার কোনো শ্বশুরমশাই, শাশুড়ি মা, ননদ, দেওর কেউ থাকবে না, শুধু আমার এক জা থাকবে। সে খুব ভালো মেয়ে, সে সারাদিন পুজো করে কাটায়। তারা আমাকে বলেছিল আমার বড় জায়ের খেয়াল রাখতে। সে তার জীবনে অনেক কিছু হারিয়েছে, অনেক কম বয়সে বিধবা হয়েছে। আমি ঠিক করেছিলাম মা বাবার কথা মেনে নেব। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে বলেছিল আমি যদি তার বৌদির ভালোভাবে খেয়াল রাখি তাহলে সে আমাকে খুব ভালোভাবে রাখবে। তাই আমি দিদির খুব ভালোভাবে সেবা করতাম। গৌরব রোজ অফিস থেকে ফেরার পর তার বৌদির ঘরে যেত তার সাথে কথা বলতে। আজও সে বৌদির ঘরে গিয়ে 2 ঘন্টা কাটিয়ে আসে। সে যখন ঘর থেকে বের হয়ে তখন আমি দেখি সে খুব রেগে আছে। আমি তাকে জিজ্ঞেস করি তার রাগের কারণ কি। তখন সে বলে, তুমি হয়তো ভুলে গেছো যে আমি তোমাকে বলেছিলাম আমার বৌদির দেখাশোনা করতে, তুমি সেই কাজটা ঠিক করে করছো না। আমি ভাবি আমার কি এমন ভুল হয়ে গেল। আমার ভয় হয় আমার স্বামী আমার উপর আবার রেগে না যায়। তাই আমি আবার আগের মতন দিদির সেবা করতে শুরু করি, আবার সব কিছু নর্মাল হয়ে যায়। একদিন আমি গৌরবের কাছে জেদ ধরি আমাকে বাইরে খেতে নিয়ে যেতে। আমার বিয়ের পর থেকে আমি একবারও বাইরে খেতে যাইনি। সেই দিন বিকেলে গৌরব যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন আমি সেজেগুজে তৈরি হয়েছিলাম। আমি একটা কালো রঙের শাড়ি পরেছিলাম, যেটা পরে আমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। গৌরব আমাকে শহরের সব থেকে বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। সেখানে গিয়ে আমরা খুব এনজয় করি। আমার বাড়ি ফিরতে ইচ্ছেই করছিল না। গৌরব আমাকে কথা দেয় যে সে এবার থেকে প্রায়ই আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে যায়। বাড়ি ফিরে আমরা দেখি পারুল বৌদি উঠোনে বসে আছে। সে তার স্বামীর ছবি হাতে নিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, তুমি চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছি। আজকাল গৌরব পাল্টে গেছে, সে আর আমাকে আগের মতন ভালোবাসে না। গৌরব তার বৌদির কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চায়। তখন বৌদি খানিকটা শান্ত হয়, কিন্তু গৌরব খুব রেগে যায়। সে রেগে গিয়ে আমাকে বলে, তুমি কি বৌদিকে কিছু বলেছো? তুমি আসার পর থেকেই আমি দেখছি বৌদি খুশি নয়। এমনটা কেন? তুমি কি তার ভালো করে দেখাশোনা করছো না?
এটা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ আমি দিদির খুব ভালোভাবে খেয়াল রাখি। আমি গৌরবকে বলি যে সে ভুল ভাবছে, আমি সব সময় তার বৌদির দেখাশোনা করি। কিন্তু গৌরব আমার কথা বিশ্বাস করতে চাইছিল না। আমি শেষমেশ তার মাথায় হাত রেখে বলি যে আমি দিদির সেবায় কোনো ত্রুটি রাখি না, কিন্তু তাও গৌরব তার বৌদির কথাই বেশি বিশ্বাস করছিল। তখন আমি বুঝতে পারি যে কাউকে বিশ্বাস করানোটা কতটা কঠিন, মানুষের বিশ্বাস অর্জন করতে হয়, যেটা দিদি করেছিল, কিন্তু আমি এখনও করতে পারিনি। আমার দিদির উপর খুব রাগ হয়, সে আমার বিবাহিত জীবনে অনেক সমস্যার সৃষ্টি করেছে। পরের দিন সকালে গৌরব একদম নর্মাল ছিল, আমিও নর্মাল হয়ে গেছিলাম। সে জলখাবার খেয়ে কাজে বেরিয়ে যায় আর আমিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। আমি যখন দুপুরের খাবার রান্না করছিলাম, তখন দিদি রান্নাঘরে এসে আমাকে জিজ্ঞেস করে, পরশু রাতে তুমি আমার ঘরে গিয়েছিলে কেন? আমি সাহস সঞ্চয় করে দিদির চোখে চোখ রেখে বলি, আমি সেদিন তোমার ঘর থেকে কোনো পুরুষ মানুষের গলার আওয়াজ পেয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে কোনো চোর ঢুকেছে, তাই আমি গৌরবকে নিয়ে তোমার ঘরে গিয়েছিলাম। দিদি রেগে গিয়ে বলে, তোমার লজ্জা করে না কারোর ঘরেও অনুমতি ছাড়া ঢুকতে? আমি তো ঘরেই ছিলাম, ঘরে যদি চোর ঢুকতো তাহলে কি আমি বুঝতে পারতাম না? তুমি আমার ব্যাপারে একটু বেশিই নাক গলাচ্ছ। আমি চাইলে গৌরবকে বলে এক্ষুনি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। আমি যদি গৌরবকে বলি তোমাকে ডিভোর্স দিয়ে দিতে, তাহলে সে এক কথায় তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। তুমি যদি সেটা না চাও তাহলে আমার সাথে লাগতে এসো না। ডিভোর্সের কথা শুনে আমি ভয় পেয়ে যাই আর চুপ করে যাই, কিন্তু আমি মনে মনে ঠিক করি যে দিদির সত্যিটা আমি সামনে আনবই। দিদি গৌরবের চোখে পট্টি পরিয়ে রেখেছে, আমি গৌরবের চোখ খুলে দেব। সেই দিন রাতে আমি ঘুমোই না, আমি চুপচাপ চোখ বন্ধ করে শুয়েছিলাম। গৌরব ঘুমিয়ে যাবার পর আমি আস্তে আস্তে উঠে পা টিপে টিপে দিদির ঘরের দিকে যাই। আমি দিদির জানলায় কান পেতে শুনি দিদি কাউকে একটা বলছে, আমার এখানে একদম ভালো লাগছে না। আমি সারাদিন অপেক্ষা করি কখন রাত হবে আর তুমি আমার কাছে আসবে। আমার ইচ্ছে করে তোমার সাথে সারাদিন থাকতে। তখন আমি একটা পুরুষ কণ্ঠ শুনতে পাই, সে পারুল বুধুকে বলে, পারুল, আমারও সেই একই অবস্থা, আমরা যদি একসাথে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি একটু শুনেই ঘরে ফিরে আসি। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। দিদি আমাদেরকে মিথ্যে কথা বলছে, তার কারোর সাথে সম্পর্ক আছে, দিদির চরিত্র ভালো নয়। কিন্তু এই কথাটা আমি গৌরবকে কি করে বিশ্বাস করাবো? সে তো তার বৌদিকে অন্ধবিশ্বাস করে, তাকে তার মায়ের মতন ভালোবাসে। পরের দিন সকালে গৌরব অফিস বেরোনোর আগে আমি তাকে বলি, গৌরব, আজ তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমাদেরকে বেরোতে হবে। আমি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি। আমাদের বিয়ের 1.5 বছর হয়ে গেল, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি। আমি এর চিকিৎসা করাতে চাই। এর আগেও আমি কটা টেস্ট করিয়েছি, যার রিপোর্ট আমি আজ পাবো। গৌরব বলে, ঠিক আছে, আজ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো আর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি তৈরি থেকো। বিকেলে আমি গৌরবের সাথে ডাক্তারের চেম্বারে যাই। ডাক্তারবাবু আমাদের দুজনের দিকে তাকিয়ে বলেন, আপনারা আমার কাছে কেন এসছেন যখন আপনারা বাচ্চা চান না? আমি অবাক হয়ে বলি, এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? ডাক্তার বলেন, আপনার রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি প্রেগনেন্সি আটকানোর জন্য কোনো ঔষধ খাচ্ছেন। এটা শুনে আমার আর গৌরবের মাথায় আকাশ ভেঙে পড়ে। আমরা দুজনে দুজনের দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকি। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই। রাস্তায় আমরা দুজন দুজনের সাথে কোনো কথা বলি না। বাড়ির গলিতে এসে গৌরবের বাইকের পেট্রোল শেষ হয়ে যায়। বাকি রাস্তাটা আমরা হেঁটে আসি। বাড়িতে এসে দেখি বাড়ির দরজাটা লক করা নেই। আমরা বাড়ির ভেতর ঢুকে পড়ি। তখন আমরা বৌদির গলার আওয়াজ পাই। আমরা তখন উঠোনে দাঁড়িয়েছিলাম। বৌদি বলছিল, তাড়াতাড়ি করো, আমি সব জিনিস গুছিয়ে নিয়েছি, আমরা আজ এই বাড়িতে ছেড়ে চলে যাব। আমার দেওর আর স্ত্রী ফিরে আসার আগেই আমাদের এখান থেকে পালাতে হবে। তখনই আমরা একটা ছেলের গলার আওয়াজ শুনতে পাই। সে বলে, হ্যাঁ পারুল, আজ আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। গৌরব আর আমি সব কথা শুনতে পাচ্ছিলাম। গৌরব তো তখন রেগে আগুন। সে এক ধাক্কায় বৌদির ঘরের দরজাটা খুলে ফেলে আর ভেতরে ঢোকে। আমিও গৌরবের পেছনে পেছনে ঘরে এসে ঢুকি। ভেতরে আমরা দেখি বৌদির পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। গৌরব সেই লোকটার কলার চেপে ধরে তাকে খুব মারতে থাকে। বৌদি গৌরবকে বলে, প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, তুমি একবার আমার কথাটা শোনো। তখন গৌরব রেগে গিয়ে বৌদিকেও থাপ্পড় মেরে দেয়। এটা দেখে আমার খুব আনন্দ হয়।
কারণ বৌদি এত দিন ধরে আমাদের বোকা বানিয়ে এসেছে। বৌদি কাঁদতে শুরু করে। সে আমার কাছে এসে হাত জোর করে বলে, সুনিতা তুমি গৌরবকে প্লিজ বলো একবার আমার কথাটা শুনতে। তখন আমার খুব রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল এক্ষুনি বৌদিকে টানতে টানতে এই বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু আমি কোনো রকমে নিজের রাগ সামলে গৌরবকে বলি, দিদি কি বলতে চায় একবার শুনেই নাও। দিদি বলে, আমার এই লোকটার সাথে 3 বছর ধরে এফআইআর চলছে। আমার স্বামী মারা যাওয়ার পরেই ও আমাকে প্রপোজ করে। ওর নাম বিপুল। ও আমার বৌদির ভাই হয়। আমার বাড়িতে শুধু আমার দাদা বৌদি থাকতো। আমার মা বাবা ছোটোবেলায় আমাকে ছেড়ে চলে গেছিল। আমি আমার বৌদির উপর অনেক অত্যাচার করেছি। সব সময় দাদার কাছে বৌদির নামে নালিশ করতাম, আর দাদার মনটা বৌদির বিরুদ্ধে বিষিয়ে তুলেছিলাম। এই কারণে দাদা বৌদিকে ডিভোর্স দিয়েছে। দাদা আর বৌদির ছাড়াছাড়ি হয়ে গেছে, আর বৌদি এখন বিপুলের সাথে তার বাপের বাড়িতেই থাকে। আমার বিয়ে হওয়ার আগে থেকেই বিপুল আমাকে পছন্দ করত, কিন্তু আমি সেটা জানতাম না। আমি যদি সেটা জানতাম তাহলে আমি তার বোনের সাথে এমনটা করতাম না। এখন আমার আফসোস হয় যে আমি বৌদিকে ঠিক করে সংসার করতে দেইনি। আমি সব সময় চেয়েছিলাম বাড়িতে সব কিছু আমার ইচ্ছে মতন হোক। আমি শ্বশুর বাড়িতে এসেও নিজের হুকুম চালাতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমার বিয়ের 8 মাস পরেই মারা যান। তারপর থেকে আমি আমার দেওর গৌরবের হুকুম চালাতাম। গৌরব আমার কথা শুনতো, আমাকে শ্রদ্ধা করত, তাই আমি ওকে দিয়ে যা ইচ্ছে তাই করাতাম। লোকে আমাকে বলতো যে বৌদি হয়ে আমার দেওরের বিয়ে দেওয়া আমার কর্তব্য, তাই আমি গৌরবের বিয়ে দিই আর তুমি এই বাড়িতে আসো। আমি সব সময় চেয়েছি এই বাড়িতে শুধু আমারই হুকুম চলুক। আমি তোমাকে দিয়ে অনেক কাজ করাতাম যাতে তুমি ক্লান্ত হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও, কিন্তু তুমি খুব জেদি মেয়ে, তুমি কিছুতেই এই বাড়ি ছেড়ে গেলে না। আমি রোজ রাতে বিপুলের সাথে দেখা করতাম। আমি আমার ঘরের জানলাটা খুলে দিতাম, আর সেখান থেকে বিপুল আমার ঘরে ঢুকতো। এখন আমি ঠিক করেছি আমি বিপুলের সাথে চলে যাব, আমরা বিয়ে করব, আর আমি তোমার খাবারে প্রেগনেন্ট না হওয়ার ঔষধ মিশিয়ে তোমাকে খাওয়াতাম, যাতে তোমাদের কোনো বাচ্চা না হয়। কারণ আমার ভয় ছিল যদি তোমাদের বাচ্চা হয় তাহলে তোমরা আমাকে ভুলে যাবে। এইসব শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। দিদি আমার এত বড় ক্ষতি করতে পারলো? আমরা সবাই চুপ করে দাঁড়িয়েছিলাম। তখন বিপুল বলে, তুমি কি ভেবেছিলে পারুল যে আমি তোমাকে ভালোবাসি? এটা তোমার ভুল ধারণা। আমি তোমার সাথে ভালোবাসার নাটক করেছি। আমি তোমাকে কোনো দিন বিয়ে করতাম না। তোমাকে আমি এখান থেকে নিয়ে গিয়ে রাস্তায় ছেড়ে দিতাম। আমি কখনোই ভুলতে পারবো না যে তুমি আমার বোনের সাথে কত বড় অন্যায় করেছো। আজ তোমার জন্য আমার বোনের ঘর ভেঙে গেছে। সে সারাদিন বাড়িতে বসে বসে কাঁদে। তাকে দেখে আমার খুব খারাপ লাগে, আর তোমার উপর রাগ হয়। তুমি যদি আমার সাথে পালিয়ে যেতে তাহলে শ্বশুর বাড়িতে তোমার বদনাম হয়ে যেত। তুমি আর এখানে ফেরত আসতে পারতে না, আর আমিও তোমাকে বিয়ে করতাম না। তখন তুমি বুঝতে পারতে যে কাউকে ঠকালে কেমন লাগে। তুমি একেবারে একা হয়ে যেতে, আর আমি সেটাই চেয়েছিলাম। এই বলে বিপুল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগোয়। তখন দিদি দৌড়ে গিয়ে তার পা ধরে বলে, বিপুল আমার সাথে এমনটা করো না। এখন আমার কি হবে? তোমার বোনের সাথে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দাও, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। আমাকে অ্যাকসেপ্ট করে নাও। কিন্তু বিপুল দিদির কথা শোনে না। সে দিদিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেয়। তখন গৌরব এগিয়ে গিয়ে বৌদির হাত ধরে তাকে ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। গৌরব তখন খুব রেগে গেছিল। যেই বৌদিকে সে তার মায়ের মতন ভালোবাসতো, সে তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। এই ঘটনার 3 দিন পর গৌরব তার বৌদির বিয়ে একটা 50 বছরের লোকের সাথে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে। দিদি এই বিয়ে করতে চায় না, কিন্তু গৌরব তাকে বলে, দাদা আর এই পৃথিবীতে নেই, তাই এই বাড়িতে তোমার আর কোনো অধিকার নেই। কিন্তু আমি চাই না যে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও বা লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করো। তুমি একজন মহিলা, তাই আমি তোমার সম্মান রাখতে চাই। তোমার জন্য এটাই ভালো হবে যদি তুমি এই লোকটাকে বিয়ে করে নাও। তাহলে তুমি একটা সংসার পাবে, একটা মাথার উপর ছাদ পাবে। তুমি যদি বিয়ে না করো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তারপর তোমার কি হবে সেটা আমি জানি না। আমি তোমাকে এই একটা শেষ সুযোগ দিলাম। দিদি কাঁদতে কাঁদতে বিয়ে করতে রাজি হয়ে যায়। দিদির ওই লোকটার সাথে বিয়ে হয়ে যায়। বৌদিকে শ্বশুর বাড়ি পাঠানোর আগে গৌরব তাকে বলে, আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই।
আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল সব শেষ হয়ে গেছে। এই লোকটার সাথে তুমি সুখে থেকো, এটাই আমি চাই। আর কোনো দিন এই বাড়িতে ফিরে আসার চেষ্টা করো না। যদি তুমি এখানে ফিরে আসো তাহলে আমি তোমাকে এখানে ঢুকতে দেব না। এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। বৌদি চলে যাওয়ার পর গৌরব আমার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমি তাকে ক্ষমা করে দিই। আমরা দুজনে সুখে সংসার করতে থাকি। কিছু মাস পর আমি একটা ফুটফুটে মেয়ের জন্ম দিই। আমি আমার জীবনে খুব খুশি ছিলাম। গৌরব আমাকে খুব ভালোবাসে। মানুষ পাপ করলে তার ফল সে এই জন্মে ভোগ করে, এমনটাই আমার বড় জায়ের সাথে হয়েছিল। আজ হয়তো সে নিজের জীবনে সুখে আছে, কিন্তু সে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। ধন্যবাদ বন্ধুরা।